হ্যালো স্টুডেন্টস, তোমরা অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে মানে সেই মাথার মধ্যে একটা কোনো টেনশন ঢুকে যাওয়ার মতো করে মানে মনে হচ্ছে সাজেশনটা একবারে ঢুকেই গেছে। অল টাইম খালি ম্যাম সাজেশন দিন, ম্যাম সাজেশন দিন, ম্যাম সাজেশন দিন। চলো তাহলে নিয়ে চলেই এলাম তোমাদের জন্য সাজেশন। হ্যাঁ, তবে ফার্স্ট অফ অল আমি একটা জিনিস পরিষ্কারভাবে বলে দিতে চাই। এই পরিষ্কারভাবে বলে দেওয়াটা হলো এই যে এটা তোমাদের সেকেন্ড সামেটিভ এক্সাম। সেকেন্ড টার্ম এক্সামের ক্ষেত্রে কখনোই এটা পার্টিকুলার কোনো স্কুল মানে যে একটা বিশেষ কোনো ইনস্টিটিউশন থেকে প্রশ্ন করছে, সমস্ত স্কুলেতে সেম কোয়েশ্চেন ডিস্ট্রিবিউট হচ্ছে যেমন করে আমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে হয়ে থাকে, সেটা হচ্ছে না। তাই জন্য এটা পুরো কিন্তু স্কুল টু স্কুল ভ্যারি করছে যে কে কেমনভাবে প্রশ্ন দেবে। ঠিক কার মনে হয়েছে কোন চ্যাপ্টারটাকে আমি বেশি ইম্পর্টেন্স দেব, কোনটা থেকে বেশি করে প্রশ্ন দেব, কোনটা থেকে আমি 8টাকে প্রেফার করব, 8 নম্বরের উত্তরের জন্য কোন আমি চ্যাপ্টারটাকে প্রেফার করব, এটা কিন্তু সমস্ত স্কুলের ব্যাপার, পরিষ্কার বিষয় এটা। কিন্তু আমাদের হিস্ট্রিতে যে 3টে চ্যাপ্টার আছে সেই 3টে চ্যাপ্টারের মধ্যে আমরা একটু ইম্পর্টেন্ট জিনিসগুলো একটু দেখে নেব যে কোন কোন মানে বিষয়গুলো আমাদের এখান থেকে মোটামুটি ইম্পর্টেন্ট, সেইগুলো দেখে আমরা একটা সাজেশন মোটামুটি মাথার মধ্যে রাখবো। কিন্তু এটা অবশ্যই আমি বারবার বলবো যে এটাকেই লাস্ট বলে ভেবে নিও না যে হ্যাঁ এটাই একদম ফুল অ্যান্ড ফাইনাল মাধ্যমিক সাজেশনের মতো সাজেশন দিয়ে দিলাম, না, কখনোই নয়। তোমরা তোমাদের চ্যাপ্টার্সগুলোকে ভালো করে পড়ো, বিষয়গুলো জানো যে কোন কোন ইম্পর্টেন্ট জিনিসগুলো এর মধ্যে রয়েছে, ঠিক আছে? তার মধ্যে থেকে এগুলো একটু বেশি করে দেখে যাও। এটা হচ্ছে ফার্স্ট আমার সাজেশন, হিস্ট্রি সাজেশন বা বাংলা সাজেশন নয়, ম্যামের সাজেশন এটা, যে এইরকম ভাবে চ্যাপ্টার ওয়াইজ যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখে যাও। এটা হচ্ছে প্রথম কথা। এবার যেটা আসার সেটা হচ্ছে যে প্রথম যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে সংঘবদ্ধতার গোড়ার কথা। এই সংঘবদ্ধতার গোড়ার কথা থেকে আমরা 4 মার্কস কি দিয়েছি, 4 মার্কসের জন্য দিয়েছি 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল। মহাবিদ্রোহ এমনিতেই তোমাকে পড়তে হবে, মহাবিদ্রোহের বৈশিষ্ট্য পড়তে হবে, জানতে হবে, কিন্তু তার মধ্যেও শিক্ষিত বাঙালি সমাজ যে তার মধ্যে কি মনোভাব পোষণ করতেন বা কি রকম তাদের রিয়াকশনটা হয়েছিল সেই বিষয়টা নিয়ে তোমাদেরকে একটু 4 মার্কসের জন্য রেডি করে রাখতে হবে। সেকেন্ড হচ্ছে মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য। মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক ক্ষেত্রে এরকমও দেখা যায় যে হ্যাঁ, যেমন বললাম যে যারা হয়তো আমার ভিডিও দেখছো 100-200 স্টুডেন্ট মানে আলাদা আলাদা স্কুল থেকে দেখছো, 100-200 স্কুল আছে হয়তো, সেই এতগুলো শত শত স্কুলেতে কোথায় কোথায় কে কে প্রশ্ন দিচ্ছেন, কি প্রশ্ন দিচ্ছেন সেটা তো জানার কথা নয়, কিন্তু অনেক ক্ষেত্রে এই মহারানীর ঘোষণাপত্রের মিল আমি পেয়েছি। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মহারানীর ঘোষণাপত্র এই স্কুলেও দিয়েছে ওই স্কুলেও দিয়েছে, হয়তো দুটো আলাদা আলাদা জেলা থেকে, কিন্তু স্টুডেন্টদের কাছ থেকে আমরা হয়তো পাচ্ছি যে ম্যাম এরকম প্রশ্ন এসছে আমাদের এই লাস্টে এক্সামে, দেন দেখলাম যে এদেরও যা মিল আছে ওদেরও তাই মিল আছে। তো এরকম হয়ে যায় আর কি কিছু কিছু টপিক্সের ক্ষেত্রে। তো মহারানীর ঘোষণাপত্র হচ্ছে সেই রকম একটা টপিক যেটা তোমাদেরকে পড়ে রাখতে হবে। আলাদা করে মহারানীর ঘোষণাপত্র টিকা হিসেবেও দেখে রাখতে পারো, শুধুমাত্র তাৎপর্য নয় সমগ্রটাই। বঙ্গভাষা প্রকাশিত সভা কে প্রথম রাজনৈতিক সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন, এটাও একটা দেখবে। আর ভারত সভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির যে ভূমিকা সেটা একটা দেখবে। হিন্দু মেলার প্রতিষ্ঠার উদ্দেশ্য কি, ভারতের জাতীয়তাবাদের প্রসারে হিন্দু মেলার ভূমিকা বিশ্লেষণ করো। দুটো আলাদা আলাদা করে দিয়েছি, এটা 4+4 করে অনেক জায়গায় 8ও করে দেওয়া যেতে পারে, ঠিক আছে? হিন্দু মেলার যেহেতু উদ্দেশ্য এবং ভূমিকা দুটো আলাদা আলাদা ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, তো সেই জন্য আমরা 4 মার্কসের জন্য করে পড়বো, উদ্দেশ্যটা আলাদা করে 4 মার্কস পড়বো, ভূমিকাটা আলাদা করে 4 মার্কস পড়বো। কিন্তু যদি 8 মার্কস আসে লিখতে তো পারবো, কোনো তো অসুবিধা নেই, তাই না? নেক্সট হচ্ছে আনন্দমঠ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, যে আনন্দমঠের সাথে জাতীয়তাবাদের যে একটা ধারণা, রাইট? তো এই আনন্দমঠ উপন্যাস তার সাথে জাতীয়তাবাদী চেতনার বিকাশের সহায়তা, এই বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর আমাদেরকে খুব খুব ভালো করে এটা পড়ে রাখতে হবে।
নেক্সট আছে গোরা উপন্যাস, গোরা রবীন্দ্রনাথের, জানো সেখানে জাতীয়তাবাদী চিন্তাধারার যে বিকাশ, তবে এটা আনন্দমঠের থেকে লেস ইম্পর্টেন্ট। বেশিরভাগ ক্ষেত্রে আনন্দমঠটাকে যতটা গুরুত্ব দিয়ে যতটা প্রশ্নে আসে, গোরা ততটা আসে না। কিন্তু আমরা দেখে যাব, যদি মনে করা হয় যে হ্যাঁ আমরা একটু স্টুডেন্টদেরকে প্যাচে ফেলবো, এইরকম মানসিকতা নিয়ে যদি কোনো কোনো স্কুলেতে প্রশ্ন হয়ে থাকে, তাহলে কিন্তু গোরা দিয়ে দেওয়া যেতেই পারে। আমাকে যদি বলা হতো আমি হয়তো দিয়েও দিতাম কোনো সময়, যে হ্যাঁ ইম্পর্টেন্ট টপিকসগুলো তো ছেলেমেয়েরা পড়েই আসবে, একটু দেখি তো ওরা সমস্ত বইটা ভালো করে পড়েছে কিনা, বা আনন্দমঠের পাশাপাশি গোরার যে একটা ঐতিহাসিক গুরুত্ব আছে সেটাও পড়েছে কিনা। তাহলে সেক্ষেত্রে এইরকম একটু ঘোরপ্যাঁচ প্রশ্ন মাঝে মধ্যে হয়ে যেতেই পারে, আর গোড়াটা সেই কারণে দেখে রাখতে বলবো। এবার হচ্ছে 8 মার্কসের কোয়েশ্চেন। এখানে দেখো মার্কসগুলো আমার একটু কর্নারে হয়ে গেছে, যাই হোক আমি তাও তোমাদেরকে হাইলাইট করে দেখিয়ে দিচ্ছি। 8 মার্কসের কোয়েশ্চেন, মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তো দেখতেই হবে। আর সভা সমিতির যুগ বলতে কি বোঝায়? 19 শতকের বাংলায় রাজনৈতিক চেতনার বিকাশে হিন্দু মেলার অবদান লেখো। হিন্দু মেলার অবদানটা একটু আগেই আমি বলেছি, হিন্দু মেলার ভূমিকা বা তার উদ্দেশ্য 4 করে পড়ে রাখতে, ওখান থেকে এখানে একটা অ্যাড হয়েছে দেখো। আর সভা সমিতির যুগ বলতে কি বোঝায়, সেই সময় কি কি সভা সমিতি গঠিত হয়েছিল সেগুলো নিয়েও একটু তোমাদেরকে দেখে রাখতে হবে। বেশ, হ্যাঁ তাই বলে কি ম্যাম তাহলে ফার্স্ট চ্যাপ্টার থেকে আমরা দুটো মাত্র 8 নম্বর করলেই আমাদের এনাফ? না, কখনোই এনাফ নয়। কারণ এই দুটো আমি ইম্পর্টেন্ট হিসেবে দিয়ে রেখেছি, এর সাথে সাথে অবশ্যই আদার্স কিছু তোমরা যেগুলো নিজের মতো করে হয়তো কোনো নোটস রেডি করেছো, কোনো কিছু পড়ছো, অবশ্যই পড়বে। যে ম্যাম বলে দিয়েছে এই দুটোই আসবে না, অবশ্যই নিজের মতো করে আরো এক্সট্রা কিছু পড়বে। এবং এই চ্যাপ্টার থেকে যদি মনে হয় যে হ্যাঁ ম্যাম যেগুলো 4 মার্কসে দিয়েছে ওখান থেকে আমি কিছু 8 মার্কসের জন্য এক্সট্রা করে রাখবো, করতে পারো। বেশ, নেক্সট চ্যাপ্টার বিকল্প চিন্তা ও উদ্যোগ। এখান থেকেও আমরা ফার্স্টে 4 মার্কস দেখে নেব। তো 4 মার্কসের জন্য কি আছে? শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হলো। এটা তো এখানেই প্রথমেই স্টার্ট, কারণ শ্রীরামপুরের কথা তোমরা জানো যে একটা মিশন প্রেস, সেখান থেকে শ্রীরামপুরের এই যে সেখান থেকে বই বের করা, প্রথম যে তার ছাপার উদ্যোগটা তৈরি হওয়া, সমস্ত কিছু কিন্তু শ্রীরামপুর কেন্দ্রিক। তাহলে এই শ্রীরামপুরের বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। দেন হচ্ছে বাংলায় ছাপাখানা বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা, যেটা আমরা পড়েছি যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এবং পরবর্তীকালে তার সাথে যোগ দিয়েছিলেন আমাদের সুকুমার রায়। অবশ্যই তো সেক্ষেত্রে এই বিষয়গুলো একটু দেখে রাখতে হবে। বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের কিরূপ অবদান ছিল? মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান। আর ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক। এটা যদি মনে থাকে তোমাদের তাহলে হয়তো মনে থাকতে পারে যে এটা কিন্তু আমি তোমাদের কোনো একটা টেস্টে দিয়েছিলাম, সম্ভবত কোনো একটা 40 মার্কসের টেস্ট নিয়েছিলাম, সেই টেস্টেতে এই কোয়েশ্চেনটা দিয়েছিলাম। আর এটা অবশ্যই ইম্পর্টেন্ট, সত্যি খুব ইম্পর্টেন্ট। কারণ দেখো ছাপাখানা থেকে একটা প্রশ্ন আসবেই, ছাপাখানার পোর্শনটা তোমাদেরকে ভালো করে করতেই হবে, এখান থেকে একটা প্রশ্ন আসবেই। এবার এই একটা প্রশ্ন কি আসবে সেটা তো বলা মুশকিল, তার মধ্যেও যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বললাম। আর তাতেও যদি বলো যে আমি তো বলবো এটাকে খুব ভালো করে দেখে যাও, কারণ ছাপা বই বেরোবে তবে তো শিক্ষার বিস্তারটা হবে। ছাপাখানাটা আমাদের শ্রীরামপুরে মানে যখন হলো, তারপর থেকে যখন বই বেরোতে শুরু করলো, আস্তে আস্তে ছাপার যে বইয়ের বিস্তার এবং বাংলা নিজস্ব ভাষায় যে শিক্ষার বিস্তার, বাংলা ভাষায় সেই বিস্তারটা সমস্তটা কিন্তু লুকিয়ে আছে এটার মধ্যে। তো এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আমার তো মনে হয় দেওয়া উচিত, পরীক্ষায় তো আসা উচিত, এরকমই একটা প্রশ্ন। 4 মার্কসেরই আরো আছে। বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের অবদান। কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা। কারিগরি শিক্ষার বিকাশ এটা খুব ইম্পর্টেন্ট, এটাকে দেখে রাখবে অবশ্যই। আমি এটাতে স্টার দিলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিতে ঔপনিবেশিক শিক্ষানীতির স্বরূপ কি ছিল? বিশ্বভারতীর প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। এই দুটোকে আমি আলাদা করলাম, এগুলো কিছুটা হলেও লেস ইম্পর্টেন্ট আমার মনে হয়। আর কিন্তু তাই বলে ওই রকম না যে হ্যাঁ একেবারে ইম্পর্টেন্ট না, তাহলে তো আমি আনতামই না,
ঠিক কি না? যদি মনে হতো যে একেবারেই ইম্পর্টেন্ট না, এগুলো খুব একটা দেবে না বাদের খাতিরে, তাহলে তো বাদই দিয়ে দিতাম, নিয়েই আসতাম না এখানে। তবে হ্যাঁ, নিয়ে যখন এসছি তাহলে তো নিশ্চয়ই কোথাও না কোথাও কোনো না কোনো কোয়েশ্চেনে আমি দেখেছি যে এসেছে, কোনো স্কুল থেকে কোনো না কোনো জায়গা থেকে তো প্রেফার করেছে। তো সেক্ষেত্রে বলবো যে এই দুটোকে একটু দেখে যাও। রবীন্দ্রনাথের ক্ষেত্রে যদি রবীন্দ্রনাথ থেকে আসে, এই দুটোর মধ্যেই একটা এসে যাবে, আর আদার্স কিছু করার দরকার পড়বে না। এবার আসি 8 মার্কসের ক্ষেত্রে। হ্যালহেডের এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন? বাংলায় ছাপাখানার বিকাশে চার্লস উইলকিন্সের ভূমিকা বিশ্লেষণ করো। এটা আমি বলি বা না বলি, এই কোয়েশ্চেনটা তো সবাই পড়েছে, সবাই রেডি করেছে, তাই না? করেছো তো? যদি করে থাকো তাহলে ভালো, যদি না করে থাকো এখনো সময় আছে, করে নাও, কারণ এটা সত্যি একটা খুব ভালো প্রশ্ন হতে চলেছে। আর এটা আসতেই পারে, হতে পারে এমন যে এটার সাথে পরেরটাকে অ্যাড করে না দিয়ে অন্য কিছু অ্যাড করে দেওয়া হলো 4+4 করে। বাট হ্যাঁ, হ্যালহেডের গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এটাও যেমন ইম্পর্টেন্ট, আর চার্লস উইলকিন্সের ভূমিকাটাও কিন্তু ইম্পর্টেন্ট। বাংলায় ছাপাখানার যে ব্যবসায়িক উদ্যোগ সমূহের একটা সংক্ষিপ্ত বিবরণ দিতে বলেছে। ব্যবসায়িক উদ্যোগ কিভাবে নেওয়া হয়েছিল? কারিগরি শিক্ষার বিকাশে সংক্ষিপ্ত বিবরণ, এটা তো আবারও দিয়ে দিয়েছি এখানে। আর একটা হচ্ছে মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার একটা সংক্ষিপ্ত পরিচয়। এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, বাট ওই রবীন্দ্র ভাবনা থেকে যদি কারোর দেওয়ার ইচ্ছা থাকে, কেউ যদি রবীন্দ্র প্রেমী হন, কোনো টিচার, মনে হলো হয়তো যে হ্যাঁ রবীন্দ্রনাথের সাথে যে এই ঐতিহাসিক মোমেন্টগুলোর একটা যোগসূত্র আছে, তাহলে দেওয়া যাক প্রশ্নটা, সেক্ষেত্রে এইগুলো একটু দেখে রাখতে হবে। যেটা 4 মার্কসের ক্ষেত্রে বললাম ওগুলো আমার মনে হয় বেশি ইম্পর্টেন্ট, 8-এর ক্ষেত্রে এটা মোটামুটি দেখার মতো। আর লাস্ট চ্যাপ্টার নয়, মানে আমাদের পরীক্ষার জন্য লাস্ট যেটা আছে সেটা হচ্ছে যে 20 শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন। এখান থেকে একটা জিনিস বলে রাখি, এই চ্যাপ্টারটা এমনই একটা চ্যাপ্টার, এখান থেকে মানে হিউজ প্রশ্ন আছে, এত প্রশ্ন আছে মানে বলে শেষ করার মতো নেই। আমার তো মনে হয় যে এখান থেকে 4 মার্কস মানে দিতে চাইলে আমি একটা টোটাল 40 নম্বরের কোয়েশ্চেন এখান থেকেই বানিয়ে দেবো। টোটাল 40 কেন, 80 নম্বরের কোয়েশ্চেনও বোধহয় এই চ্যাপ্টার থেকে আমি বানিয়ে দিতে পারবো, এত প্রশ্ন আছে এবং ভালো প্রশ্ন আছে। তো সেক্ষেত্রে এই যে 3টে প্রশ্ন, এই 3টে যে আহামরি বিশাল কিছু আর এগুলোর বাইরে প্রশ্ন আসবেই না এমনটা নয়, কিন্তু 4 মার্কসের জন্য যেগুলো আমার মনে হয়েছে বেশি ইম্পর্টেন্ট এবং এগুলোর আশপাশ থেকে অনেক সময় প্রশ্ন আসে সেটা দিয়েছি। বারদৌলি সত্যাগ্রহ, এর প্রতি জাতীয় কংগ্রেসের কিরূপ মনোভাব ছিল সেটা, অথবা বারদৌলি সত্যাগ্রহ তুমি নর্মালি টিকা হিসেবে দেখো। যেমন ভাবে আমরা টিকা মুখস্থ করি, মানে সমগ্রটা হোল, জাস্ট টিকা এরকম লিখে রাখলাম, যেমন হোল আমরা পড়ে থাকি যে বারদৌলি সত্যাগ্রহ কেন চালু হলো, কেন এটা হয়েছিল, তার সাথে কারা যোগ দিয়েছিল, ইত্যাদি বিষয়। তো এটা আমরা দেখব, অবশ্যই দেখব। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা, ঠিক শ্রমিক শ্রেণীর ভূমিকা কিরূপ ছিল সেটাও যেমন দেখবো, আমরা কৃষক শ্রেণীরও দেখতে পারি যে কৃষক শ্রেণীরা যোগ দিল কি দিল না, কেন দিল না, বা যদি দিয়ে থাকে তাহলে কেন দিল, এই বিষয়গুলো আমরা দেখব। আর দেখবো মিরাট ষড়যন্ত্র মামলা, এটা তো খুব ইম্পর্টেন্ট, মিরাট ষড়যন্ত্র মামলা তো তোমাকে দেখতেই হবে। বেশ, তাহলে এইগুলো হচ্ছে একটু বেশি ইম্পর্টেন্ট সেই হিসেবে বলবো। আর একটা আমি এখানে অ্যাড করছি, সেটা হচ্ছে এম.এন. রয়ের ভূমিকা। বামপন্থীর ক্ষেত্রে এম.এন. রয়ের ভূমিকা তোমরা সবাই পড়েছো, এম.এন. রয়ের টিকাও আমি দিয়ে দিয়েছিলাম একটা আলাদা করে। তো যাই হোক, এম.এন. রয়ের যে ভূমিকা আমরা পড়েছি সেটাকে আমরা 4 মার্কস হিসেবে দেখে রাখবো, কারণ এটা 8 মার্কসের মতো নয়। তো এম.এন. রয়ের ভূমিকা একটা এক্সট্রা আমি দিয়ে রাখলাম। এবার হচ্ছে 8-এর জন্য দেখবো বিংশ শতকের ভারতীয় উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো।
পুরো বামপন্থী ভূমিকাটা দেওয়া হয়েছে। বারদৌলি আন্দোলনের এটি সংক্ষিপ্ত পরিচয়। আর তুমি কি মনে করো যে এই আন্দোলন ভূমিহীন কৃষক শ্রেণী এবং কৃষি শ্রমিকদের স্বার্থ রক্ষায় সফল হয়েছিল? তোমার কি মতামত? এই যে এই বিষয়গুলো যদি বলি, এই বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, এখানে এই যে শেষে বলা হয়েছে যে তুমি কি মনে করো, তার মানে এই নয় যে তুমি নিজের মতো করে এখানে প্রবন্ধ রচনা করতে বসলে, একদম না। নিজের মতো করে এখানে ওই রকম হিসেবে বলা হয় না। যারা এই ধরনের প্রশ্ন আগে প্র্যাকটিস করেছো তারা তো জানোই, যারা জানো না আমি তাদের ক্ষেত্রে বলছি, যারা হয়তো কাট টু কাট যে হ্যাঁ এর ভূমিকা কি, এর বৈশিষ্ট্য কি, এর উদ্দেশ্য কি, এইভাবে পড়েছো, কিন্তু এই যে তোমার মতামত ব্যক্ত করো এই ধরনের প্রশ্ন যারা পড়োনি তাদের ক্ষেত্রে বলবো যে এখানে অ্যাকচুয়ালি কিন্তু লেখা থাকলেও তুমি তোমার ব্যক্তিগত মতামত এখানে বলতে পারবে না। কি ধরনের উত্তরটা লিখতে হয়? ব্যক্তিগত মতামত লিখতে কেন পারবে না? তুমি হয়তো সে তাহলে বলতেই পারো যে কোয়েশ্চেন যেমন আছে তেমন উত্তর লিখেছি, কিন্তু সেটা হয় না, কারণ তোমাকে বিষয়টা বুঝতে হবে যে বিষয়ে কি লেখা আছে, সেই বিষয়টা কিভাবে সেই সময় সমাজে এফেক্ট ফেলেছিল, সেটা সত্যিই কি কৃষক বা শ্রমিকের ক্ষেত্রে কার্যকর হয়েছিল নাকি হয়নি। তোমাকে পুরো সমাজটাকে বিষয়টাকে বুঝে সেই অনুযায়ী নিজের মতামতটা লিখতে হবে, ঠিক আছে? এখানে পার্সোনাল বক্তব্য লিখতে যাবে না। বেশ, তাহলে এই হয়ে গেল একটা বিষয়। আর হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো, ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি সম্বন্ধে একটা টিকা লেখো। এইটা কিন্তু 4+4 আছে, বুঝতেই পারছো। এটা আলাদা করে 4-এতেও চলে আসতে পারে। হয়তো ধরো তোমাদের এখান থেকে 8 নম্বরের কোয়েশ্চেন দিলই না এই চ্যাপ্টার থেকে, তোমাদেরকে অন্য চ্যাপ্টার থেকে দেওয়া হলো, ঠিক আছে? তাহলে আমার হয়তো ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্স পার্টিটা আমাকে 4 মার্কসের জন্য দিয়ে দেওয়া হলো, সেই হিসেবেও পড়তে পারো। তো এগুলো এই 4 আর 8 যাই হোক মিলিয়ে মোটামুটি আমি একটা আইডিয়া দিলাম যে কি ধরনের প্রশ্ন এসে থাকে বা আসতে পারে, একটা সম্ভাবনা, কিন্তু এটাই ফুল অ্যান্ড ফাইনাল নয়, আবারও বলে দিচ্ছি। তো যাই হোক, যে যেমনভাবে নিজের মতো করে পড়ছো পড়তে থাকো। উইশ ইউ অল দ্য বেস্ট, অল দ্য ভেরি বেস্ট। খুব ভালো করে পড়তে থাকো, নিজেদের মতো করে নোটস বানাতে থাকো। আর হ্যাঁ, যতটুকু একটু আধটু সাজেশন দেওয়ার সেগুলো দিলাম। আশা করছি খুব খুব ভালো পরীক্ষা হবে। তো টাটা।